চালু হয়েছে? চালু হয়েছে? হচ্ছে? সিরিয়াস হচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, হলো। তাহলে এবার শুরু করি। আগের দিন অবধি কী হয়েছিল? আগের দিন অবধি আমরা দেখলাম যে ইংরেজরা আসছে, তাই তো? ইংরেজরা ভারতে আসছে, তার সাথে সাথে অন্যান্য দেশের লোকেরাও আসছে, পর্তুগিজরাও আসছে, ডাচরাও আসছে, ফ্রান্সের লোকেরাও আসছে, আর ইংরেজরা তো মেন থেকেই যাচ্ছে। এইবার আজকের থেকে পড়া শুরু হবে যে এই যে আমি ধরে নিলাম ভারত, তাই তো? এটা এই ভারতে ইংরেজরা কিভাবে থেকে গেল, এটা ব্যাপার। এবার প্রাচীন ভারতের ইতিহাস বা মধ্যযুগের ইতিহাস যেরকম, এটা একটা লাইনে চলেছিল, তাই তো? একটাই ঘটনা কেন্দ্র করে পুরো ইতিহাসটা এগোচ্ছে, এটাই তো হয়েছে। দেখা গেলো কোনো রাজা, সেই রাজাকে কেন্দ্র করে এগোচ্ছে। দেখা গেলো কোনো সুলতান বা কী বলে ওটারে, না 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 বাদশাহকে নিয়ে এগোচ্ছে। বা কোনো একটা সভ্যতা, সেই সভ্যতাকে কেন্দ্র করে এগোচ্ছে, এরকমভাবে তো চললো। কিন্তু আধুনিক যুগের ইতিহাসের ক্ষেত্রে ঘটনাটা একটু অন্য হয়ে যায়। কীরকম? দেখা গেল এইটা হচ্ছে ইংরেজ কোম্পানি, চলছে, ও নিজের মতো কাজ করে যাচ্ছে। এদিকে ভারতের লোকেরা আবার অন্যভাবে কাজ করে যাচ্ছে। ভারতের মধ্যে আবার রাজারা ছিল, বিভিন্ন প্রদেশের রাজারা ছিল, তো তারা আবার একভাবে চলছে। এবার একটাই ঘটনা, তিনটে ফ্লো, ঠিক বললাম? সময়কাল একটাই, ফ্লো হচ্ছে তিনটে। সুতরাং একটু ডিফিকাল্ট, একটু কনফিউজিং, কিন্তু ক্লিয়ারভাবে বুঝলে পুরোটা বোঝা যাবে। এইবার প্রথমে আসি পড়ায়। আমরা দেখতে পেলাম কি, যে মুঘল শাসক প্রথমে যে 6 জন আসলো, বেশ ভালো রকম শাসন করলো, এবং তার পরবর্তী কাল থেকে শাসকরা দুর্বল হতে শুরু করলো। ঠিক বললাম? এটা কি জানি কি জানি না? জানি তো? ওকে। পরবর্তী শাসকদের মধ্যে শেষ পর্যন্ত কে শাসক টিকেছিল? ভাবো। মোহাম্মদ শাহ ছিল না? আচ্ছা, ওসব বাদ দাও। আমরা দেখতে পেলাম কি, এই মোহাম্মদ শাহর টাইমে, বা যখন এই দুর্বল, ওইদিকে তাকাস না, এইদিকে তাকা, এই দুর্বল মুঘল সম্রাটরা উঠে আসছে, তখন ওদের অধীনস্থ যেসব, দেখা গেলো কেউ সেনাপতি, কেউ কোনো জায়গায় জায়গিরদার, কেউ কোনো জায়গায় জমিদার, তারা কি করছে, তাদের যে এলাকাভুক্ত অঞ্চলগুলো আছে, হ্যাঁ, সেগুলোকে বলছে আমরা এখন থেকে স্বাধীন, আমরা এখন আর তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, ট্যাক্স ফ্যাক্স কিছু দেবো না, এই তো। এইবার প্রথমে আমরা দেখতে পেলাম কি, জাহাঙ্গীরের টাইমেও বিদেশিরা এসছে, ঔরঙ্গজেবের টাইমেও বিদেশিরা এসছে, এবং সম্রাট ফারুক শিয়ার বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যা, পাঞ্জাব এবং অন্যান্য অঞ্চল সহ বিভিন্ন জায়গায় বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিল। সুতরাং বাহ, মহা মজা, বিশাল মজা, ফান হবে। এবার ওরা কী করবে, এবার বিজনেসটাকে এক্সটেন্ড করবে। এইবার আমরা একটা গল্পে আসছি। গল্পটা হচ্ছে বাংলার গল্প, বাংলা, বেঙ্গল টাইগার না, হ্যাঁ, বাংলা। দুর্বল মুঘল সম্রাটদের সময়ে যে সকল অঞ্চল নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছিল, তাদের মধ্যে অন্যতম একটা হচ্ছে বাংলা। বোঝা গেছে? এইবার কি আছে, ঔরঙ্গজেবের টাইমে, ঔরঙ্গজেবকে মুঘল সম্রাট, এর টাইমে এই বাংলার দেওয়ান কি, দেওয়ান হচ্ছে যারা ট্যাক্স কালেক্ট করতো, ট্যাক্সটাকে বলা তো দেওয়ানি, দেওয়ান যারা কালেক্ট করতো তাদের বলা তো দেওয়ান। এই দেওয়ান ছিল হচ্ছে কি মুর্শিদ কুলি খান, ঠিক আছে? এগুলো কি লিখিয়েছে আগের দিন? কিছু করায়নি। এইবার মুর্শিদ কুলি খান
তখন আমি এটা ভারত ধরে নিলাম, এখানে অবিভক্ত বাংলা। বাংলার তখন মেন এপিসেন্টার ছিল হচ্ছে কি ঢাকায়, বাংলাদেশের রাজধানী ঢাকায়। এই মুর্শিদ কুলি খান ওই টাকশাল, যে টাকা পয়সার যে হিসাবপত্রের যে অফিসটা, ও কী করলো, এখান থেকে তুলে নিয়ে চলে আসলো কোথায়, মাকসুদাবাদ। কোথায়? মাকসুদাবাদ। বর্তমানে যার নাম মুর্শিদাবাদ। ঝামেলা শেষ। এইবার কোথায় গেল, এই যে মুর্শিদ কুলি খান, কোনো সমস্যা নেই। এবার মুর্শিদ কুলি খানের পরে তার ছেলে সুজাউদ্দিন আসলো সিংহাসনে। কে আসলো? সুজাউদ্দিন সোজাসুজি একদম সিংহাসনে বসে পড়লো। এবার সুজাউদ্দিনের পরে আসলো সারফারাজ খান, একজন লোকের নাম। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট, জাস্ট বেসিকটা মনে রাখার জন্য এটা দরকার। এবার সারফারাজ খানের পরে আসলো হচ্ছে আলীবর্দী খান। আলীবর্দী খানটা কে ছিল? আলীবর্দী খান ছিল এই যে মুর্শিদ কুলি খান এর সেনাপতি টাইপের, একটা পাওয়ারফুল লোক ছিল। ও কি করেছে, এই সারফারাজ খান যে আসলো ওকে কিল করে দিয়েছে। ঠিক আছে, কিল করে সিংহাসনে বসে গেল কে? আলীবর্দী খান, ABK আলীবর্দী খান। হ্যাঁ, এই আলীবর্দী খান সিংহাসনে বসতে তখনও কিন্তু, আমাকে একটা ভালো কথা বলো, তখনও কিন্তু একটা জিনিস এখানে চলছে। কি চলছে? 1707 খ্রিস্টাব্দে ফারুক সিয়ার যে ফরমানটা জারি করেছিল সেটা কিন্তু চলছে। তার বিনিময়ে এই কোম্পানি কী লাভ হচ্ছে, সারা বাংলায়, সারা মোটামুটি ভারতের বিভিন্ন জায়গায় বিনা শুল্কে বাণিজ্য করে বেড়াচ্ছে, তাই তো? এবং সেই সুবিধা নিচ্ছে কারা? ইংরেজের বিভিন্ন, ওটা তো কোম্পানিটাকে তো দিয়েছে, কোম্পানির কর্মচারীরাও ব্যক্তিগতভাবে ওটাকে ইউজ করতো। দেখা গেল রিলায়েন্স কোম্পানি বলেছে, মানে রিলায়েন্স কোম্পানির যারা এমপ্লয়ি, ঠিক আছে, তারা সারা ভারতে বিনা টিকিটে ভ্রমণ করতে পারবে। তার মানে কতক্ষণ ভ্রমণ করতে পারবে? যতক্ষণ অফিস টাইম, তাই তো? এবার অফিস টাইমের বাইরে দেখা গেল তুই কোথাও ঘুরতে যাচ্ছিস, সেটা তো কি তার অফিসের না ব্যক্তিগত? সেখানেও তুই বললি আমি রিলায়েন্স অফিসের লোক, আমার তো টিকিট লাগবে না, ঠিক আছে? তার মানে ওই যে পাওয়ারটা, সেটার অপব্যবহার হচ্ছে। এই সেম জিনিসটা কারা করেছিল? ইংরেজরা। ইংরেজরা এই কোম্পানিকে দেওয়া ফরমানটাকে নিজেদের ব্যক্তিগত বাপের মাল বলে ব্যবহার করতো। ওরাও ট্যাক্স ফ্যাক্স কিছু দিত না, ঠিক আছে? এই ট্যাক্স আবার কিন্তু ইংরেজরাই আরোপ করেছিল। বিশাল মজা, হেভি খেলা। আচ্ছা, এইবার এই আলীবর্দী খান খুব ভালো শাসন টাসন করলো, এবং তারপরে তার ছোট কন্যা আমিনা বেগমের যে পুত্র ছিল তার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাকে বসালো সিংহাসনে, ঠিক আছে? সিংহাসনে বসানোর পরে ওকে ঝাড়া ফাড়া দিয়ে উঠলো, কী হয়েছে বল, কী হচ্ছে ওখানে? আমি তো নিজেই মুঘল সম্রাটকে ট্যাক্স দিচ্ছি না, ওরা ট্যাক্স দিচ্ছে? আর ওরা ট্যাক্স দিচ্ছে না, বাংলা তো স্বাধীন হয়ে গেছে, বাংলা নিজের, এখন নিজের ক্ষমতা নিজে, আর তো স্বাধীন, মানে ট্যাক্স দিচ্ছে না। তাহলে তোকে যেই মুঘল সম্রাট দস্তক দিয়ে যাবে সেই দস্তক মানবো কেন? ঠিক আছে, সুতরাং সিরাজউদ্দৌলা বললো আমি দস্তক মানি না, আমার অঞ্চলে ব্যবসা করতে গেলে আমাকে ভাই ট্যাক্স তোমাকে দিতেই হবে। হ্যাঁ, এইবার এইখান থেকে শুরু হলো ইংরেজ ভার্সেস সিরাজের মোটামুটি মন কষাকষি। এবার সিরাজউদ্দৌলার সিংহাসনে বসার পরে অনেকে একটু অখুশি হয়েছিল, যেমন মির্জাফর। মির্জাফর কে ছিল? সেনা অধ্যক্ষ টাইপের একজন লোক ছিল, মানে হাই পাওয়ারফুল লোক। সিংহাসনে বসার পরে এই সিরাজউদ্দৌলা মির্জাফরকে পদ থেকে সরিয়ে দিয়েছিল। মির্জাফর খুঁজে গেল। আচ্ছা, শওকত জং, যে কিনা বিহারের পূর্ণিয়ার গভর্নর ছিল, মাসির ছেলে ছিল সম্ভবত, তার সাথে একটা গণ্ডগোল লেগে গেল। এদিকে আরেকটা ভিলেন দাঁড়িয়ে গেল, মাসি ঘসেটি বেগম। ঠিক আছে, ঘসেটি বেগমের যা ধনসম্পত্তির মধ্যে ছিল সব ঘাপ করে দিয়েছে। বলছে কোনো ধনসম্পত্তি নেই, চুপচুপ বসে থাক, খাবার দাবার পাবি খাবি, অত টাকা পয়সা তুই কী করবি? হয়ে গেল। এইবার এতগুলো ভিলেন, তারপরে আবার ইংরেজদের বলতে দস্তক হবে না, না করে দিয়েছে। ঠিক আছে,
এইসব ক্যাচাল ট্যাচাল করার পরে একদম স্ট্রেট ডিভিশন হয়ে গেল, একদিকে সিরাজউদ্দৌলা আর আরেকদিকে যত শত্রু আছে সবাই ভাই ভাই, ঠিক আছে? বেশ, এইবার ক্যাচালটা লাগলো কোথায় গিয়ে, ছোট্ট একটু ঘটনা বলে নি, লিখে নিতে পারো এটা। 23শে জুন 1757 সাল। এই সালে কি হয়েছিল? এই সালে হয়েছিল পলাশীর যুদ্ধ। এই পলাশীর যুদ্ধের পরে বাংলার যে নবাব ছিল সিরাজউদ্দৌলা, তার পরাজয় ঘটে এবং বাংলা তথা ভারতে ইংরেজদের যে প্রভাব সেটা সুপ্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? নবাব ব্যবস্থা তারপরেও অনেকটা ছিল, মীর জাফর এসছে, মীর কাসিম এসছে, আবার মীর জাফর এসছে এরা, কিন্তু এরা ছিল ইংরেজ কোম্পানির হাতের পুতুল। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, দেখে নি এক সেকেন্ড কি আছে আর বলছি, যা যা লেখার আমি পরে লেখাচ্ছি, ওগুলো এখন খালি কনসেপ্টটা বল। আচ্ছা, এইবার 1756 সালে, ঠিক আছে, খুব সম্ভবত ওই 56 বা 55 নাগাদই সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছিল, 23 বছর বয়সে অ্যাপ্রক্সিমেটলি। এবার কলকাতায় ইংরেজরা দুর্গ বানানো শুরু করলো নিজেদের ইচ্ছা অনুযায়ী। সম্রাট না করেছিল, বলেছে কোনো দুর্গ ভাই তোরা বানাস না, তোরা ব্যবসা করতে এসেছিস, তোদের দুর্গ দিয়ে কী কাজ? ঠিকই তো, তোরা দুর্গ বানিয়ে কী করবি? দেখা গেলো তুই ফাংশন দেখতে গেছিস, ফাংশন দেখতে গিয়ে ওখানে দেখা গেলো তুই তাবু ফাবু খাটিয়ে ঘর করা শুরু করলে, তোর তাবুর কাজ কি? তুই তো গেছিস ফাংশন দেখতে, ফাংশন দেখে চলে আয় না। এই নিয়ে লাগলো বিরোধ। তারপরে সিরাজউদ্দৌলা কী করলো, বললো দলবল মিলে চলো কোথায়? কলকাতায়। কলকাতা অ্যাটাক করে ইংরেজদের হারানোর পরে এছাড়াও অনেক কাহিনী আছে। ও একজনকে খেদিয়ে দিয়েছিল, সে আবার মানে ধরা পড়ে গেছিলো, 2 নম্বরই করছিল টাকা পয়সা নিয়ে, তার ছেলে শুধু তাকে পয়সা করে দিয়ে সব পাঠিয়ে দিয়েছিল কলকাতায়, ওকে আবার ইংরেজদের আশ্রয় দিয়েছিল। অনেক ভুংভাং কাহিনী আছে, এগুলো দরকার নেই। এবার কলকাতা যে অ্যাটাক করলো, এবার কে জিতলো বলো আমাকে? সিরাজউদ্দৌলা জিতলো। ইংরেজরা হারলো, বলে আচ্ছা ঠিক আছে সব ঠিক আছে, আমরা একটু মিলেমিশে চলবো না। সন্ধি হলো আলীনগরের সন্ধি, সিরাজউদ্দৌলা আর ইংরেজদের মধ্যে হয়ে গেল। তারপরে কিছুদিন পরে 1757-তে এই যে 23শে জুন ইংরেজরা আবার পাল্টা অ্যাটাক করলো কার উপরে? সিরাজউদ্দৌলার উপরে। সেখানে আগে হয়েছিল। আচ্ছা, এইবার তখন নাম চেঞ্জ করে আবার আলীনগর করে দিয়েছিল। আলীবর্দী খান দাদু ওর নামে করেছিল আলীনগর, কলকাতার নাম, ঠিক আছে? আচ্ছা, এইবার 23শে জুন 1757-তে অ্যাটাক করার পরে রবার্ট ক্লাইভ ছিল তৎকালীন ব্রিটিশদের মানে লেভেলের লোক আর কি, লেভেলের ওই নেতা। এইবার ষড়যন্ত্র লেভেলে চলে গেল, সিরাজউদ্দৌলা হেরে গেল, কিল হয়ে গেল। বহুদিন পলাতক ছিল, তারপর মারা গেছে, মানে হত্যা করে দেওয়া হয়েছে ধরা পড়ার পরে। এইবার সিংহাসনে বসলো কে? 1757-র পলাশীর যুদ্ধের পরে 1 বছর ছিল সিংহাসনে, 1 বছর না 11 মাস মতো সিংহাসনে ছিল, মানে খুব অল্প টাইমের জন্য 11 মাস সামথিং কতদিন মতো সিংহাসনে ছিল। ও ঝামেলার সাথে মারামারি করতে শেষ, এনজয় করতে পারেনি খুব একটা সিংহাসনটাকে। এইবার সিরাজ হলো, তারপরে সিংহাসনে বসলো কে? মীর জাফরকে বসালো সিংহাসনে, কারা? ইংরেজরা। বসানোর পরে মীর জাফর দেখে আবার একটু দাদাগিরি করা শুরু করে দিয়েছে, ঠিক আছে? এইসব সিনারি দেখে ইংরেজরা বলে মীর জাফর ফোর্ট, তুই সরে যা, তোকে যখন আমি বসেছি আমি তোকে উঠাতেও পারি। মীর জাফরকে উঠিয়ে দিল। উঠানোর পরে মীর জাফরের যে জামাই ছিল, কি নাম? মীর কাসিম, MQ লিখলাম, হ্যাঁ, মীর কাসিম। এই মীর কাসিমকে আবার সিংহাসনে বসালো। বিষ্ণু শুনছিস? কি শুনছিস? মীর কাসিমকে সিংহাসনে বসালো। এই মীর কাসিম হচ্ছে আলাদা লেভেলের লোক। ও বলছে এইবার আমি আর ইংরেজ চিনি না। ইংরেজ আমাকে বসে বলছে কি হয়েছে, ইংরেজকে আমি এবার চিনি না।
ও কি করেছে, এক সেকেন্ড, আচ্ছা, ও কি করেছে, প্রথমে একটা কাজ করেছে। ওর যে রাজধানী ছিল, কোথায় ছিল রাজধানী? মুর্শিদাবাদ, তাই তো? ঢাকা থেকে মুর্শিদাবাদে কে আনলো? মুর্শিদ কুলি খান। আগের নাম কি ছিল? মাকসুদাবাদ, পরবর্তী নাম মুর্শিদাবাদ। এবার দেখো কোয়েশ্চেন কীভাবে পড়বা। মুর্শিদ কুলি খানের পরবর্তী ক্ষমতাশীল শাসক কে ছিল? আলীবর্দী খান। আলীবর্দী খানের নাতির নাম কি? সিরাজউদ্দৌলা। আচ্ছা, আলীবর্দী নাতি, ছেলে না, নাতি, ছোট মেয়ের ছেলে। আর বড় মেয়ে ছিল ঘসিটি বেগম, যার থেকে টাকা পয়সা সব সরিয়ে নিয়েছিল, পাওয়ার। মাসি। আচ্ছা, শওকত জং কোন জায়গার গভর্নর টাইপের ছিল? বলেছি, বিহারের পূর্ণিয়া। ঠিক আছে, মানে বিহার বললেই যথেষ্ট। কোয়েশ্চেন তো অটোমেটিকলি হয়ে গেল তোমাদের। তুই কি মুখে খৈনি আছে? তাহলে কথা বলছি না, বলতে হবে তো, পজিটিভলি অ্যাক্টিভ থাকতে হবে। ও কি করলো, এই যে মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদ থেকে রাজধানী ট্রান্সফার করলো মুঙ্গের। কোথায়? মুঙ্গের। বিহারের ওই সাইডে একটা জায়গা আছে মুঙ্গের, গান ফ্যাক্টরির জন্য বিখ্যাত। এখানে বন্দুক টন্দুক অস্ত্র তৈরি হয় সম্ভবত, শুনেছি আমি, যদি খুব ভুল না হয়ে থাকি। এইবার হলো কি হলো, মুর্শিদ কুলি খান হলো। মুর্শিদ কুলি খান যখন গদ্দারি করা শুরু করলো, তখন ইংরেজদের সাথে আবার ঠোকাঠুকি লাগলো। 1764 খ্রিস্টাব্দে 1764 খ্রিস্টাব্দে যুদ্ধ হলো বক্সার। কিসের যুদ্ধ? বক্সার যুদ্ধ। কার মধ্যে হলো? বক্সার যুদ্ধ হলো হচ্ছে গিয়ে, এক সেকেন্ড দাঁড়াও, আমি দেখিনি খাতায় অন্য কিছু লেখানো আছে কি না। 1765 তৃতীয় ফেলা দেওয়ার, আচ্ছা, গভর্নর বেঙ্গল। বক্সারের যুদ্ধ হচ্ছে, হেক্টর মুনরো ছিল ইংরেজদের তরফ থেকে। হেক্টর মুনরো, গিজিমিজি হয়ে গেল বোর্ডটা। আচ্ছা, হেক্টর মুনরো, এটা ছিল ব্রিটিশদের তরফ থেকে। তোরা একটু গুছিয়ে লেখানে, যেটা ইম্পর্টেন্ট মনে হবে, আমি বলে দিচ্ছি যেটা, আর যা লেখাচ্ছে তাই। হেক্টর মুনরো হচ্ছে ইংরেজদের তরফ থেকে ছিল। আর পলাশির যুদ্ধে ইংরেজদের তরফ থেকে কে ছিল? রবার্ট ক্লাইভ। এই দেখ, দুটো দলের মধ্যে মারামারি হলো তো, একটা হচ্ছে আমাদের দেশি দল, আর একটা বিদেশি দল। পলাশির যুদ্ধে বিদেশি দলে কে ছিল? ক্লাইভ, রবার্ট ক্লাইভ। আর ইন্ডিয়ান দলে কে ছিল? সিরাজউদ্দৌলা। পরবর্তী যুদ্ধ 1764, হ্যাঁ, 1764-তে এই ইংরেজদের ছিল হচ্ছে কি মুনরো, হেক্টর মুনরো। আর ইন্ডিয়ার ছিল কে? হ্যাঁ, মীর কাসিম, অযোধ্যার রাজা। আর দিল্লির যে তৎকালীন ছিল, কি নাম, দ্বিতীয় বাহাদুর শাহ নাকি বাহাদুর শাহ আলম, যাই হোক হবে। ওই মুঘল যে সম্রাট ছিল, এই তিনজন মিলে একসাথে সন্ধি করে, ঠিক আছে, অ্যাটাক করেছে কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে, তাও হেরে গেছে। এই পরাজয়টাকে বলা হয়, ভালো করে বুঝবা, পলাশির যুদ্ধ 1757-তে হলো। এই যুদ্ধটা ছিল ইংরেজদের ফার্স্ট স্টেপ, মানে রাজনৈতিক ক্ষমতা হাসিল করার। সেকেন্ড এবং ফাইনাল স্টেজ ছিল হচ্ছে কি বক্সারের যুদ্ধ। মেন ক্ষমতা লাভ করেছিল বক্সারের যুদ্ধের পরেই, ঠিক আছে। আচ্ছা, মুছি, পুরোটা মুছবো। মীর কাসিম ছিল, অযোধ্যার নবাব ছিল সুজাউদ্দৌলা, আর সম্ভবত নামটাও ভুলে গেলাম, মুঘল সম্রাট ছিল, মুঘল সম্রাটের নামটা ভুলে গেলাম। তিনজনের একটা টিম ছিল, তিনজন মিলে গন্ডগোলটা পাকিয়েছিল। আচ্ছা, ব্যাপার লিখে নাও। আচ্ছা, পুরোটা বলে দিই। বলে দিই পুরোটা, মুছবো।
এইবার একটু গুছিয়ে আলোচনা হোক। 1764 কি হলো সবাই একটু বলো আমায়। ব্যাটেল অফ বক্সা, তাই তো? কার কার মধ্যে হলো? হেক্টর মুনরো হয়ে গেল এদিকে। অযোধ্যার নবাব কে? সুজাউদ্দৌলা, যুদ্ধের শাহ আলম। আর বাংলার নবাব কে ছিল? তিনটে এক সেকেন্ড, বাংলা, অযোধ্যা আর মুঘল সম্রাট। বাংলার কে ছিল? মীর কাসিম। অযোধ্যার কে ছিল? সুজাউদ্দৌলা। আর এটা কে ছিল? মুঘলদের দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, হয়ে গেল। এইবার 1764 এই যৌথ বাহিনী পরাজয়ের পরে 1765 সালে হলো এলাহাবাদের সন্ধি। এলাহাবাদের সন্ধি, ঠিক আছে? কার কার মধ্যে হলো? ইংরেজ কোম্পানি আর দ্বিতীয় শাহ আলম। সেকেন্ড এস আলম লিখে দিলাম, হ্যাঁ, হিরো আলমের দাদা শাহ আলম। আচ্ছা, এইবার এই 1765 একটা জিনিস চালু হলো, তার নাম হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল গভর্নমেন্টশিপ ব্যবস্থা। দ্বৈত শাসন ব্যাপারটা কি সবার লেখা হলে পরে বলবো। লেখা হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এলাহাবাদের সন্ধি কত সালে? 65-তে। এই এলাহাবাদের সন্ধিতে বাংলার ক্ষমতাটা দুটো ডিভিশনে ভাগ হয়ে গেল। একটা হলো গিয়ে রাজনৈতিক আর একটা অর্থনৈতিক। একটা রাজনৈতিক। অর্থনৈতিক ক্ষমতাটা রইল কাদের হাতে? ইংরেজদের হাতে। আর রাজনৈতিক ক্ষমতাটা গেল কাদের হাতে? কাদের হাতে? এই টাইমে পরে আবার কে সিংহাসনে আসলো বাংলার? মীর জাফর আসলো না আবার? মীর কাসিম গেল, এই সরি সিরাজউদ্দৌলা মরে গেল, মীর জাফর আসলো। মীর জাফর কিন্তু মরেনি তখন, ওকে সরিয়ে দিয়েছিল, ওর পাকামির জন্য ওকে সরিয়ে দিয়েছিল। মীর জাফর, ভালো করে বুঝো, সিরাজউদ্দৌলা মরে গেল, যুদ্ধ হলো, কিল হয়ে গেল। মীর জাফর আসলো, মানে একটু বাড়াবাড়ি করছিল, ওকে সরিয়ে দিল গদি থেকে। মীর কাসিম আসলো, যুদ্ধ হলো, শেষ হয়ে গেল, বান্ডিল। আবার মীর জাফরকে বসালো, বললো তুই এবার বস চুপচাপ, আমি যেরকম চালাবো সেরকম চলবি, মানে একদম কাঠপুতলির মতো, পুতুল নাচের মতো নাচাচ্ছে, ঠিক আছে, টিং 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 করে হয়ে গেল। এইবার এর হাতে পড়ে রইল কি ক্ষমতা? রাজনৈতিক ক্ষমতা। মানে এই বিচার, এই করবা, সেই করবা, আইন পাস করবা। এবার আমাকে একটা কথা বল, আমাদের বাড়িতে সেম জিনিস হয়, দুটো ক্ষমতা, দুটো ভাগ। একটা হচ্ছে বাড়ির যাবতীয় যা কাজকর্ম টাজকর্ম, যেগুলো ডিসিশন ফিশন নেওয়া, সেগুলো মা, ঠিক, আর পয়সা হচ্ছে বাবা। এইবার মেন পাওয়ারটা আলটিমেটলি কার হাতে? বাবার হাতে। অর্থাৎ বাবা, দেখা গেল মা বললো একটা ফ্রিজ হবে, মানে বাজেট ফাজেট সব পেশ হয়ে একদম ফ্রিজের কালার টালার সব পছন্দ। এখন যদি বাবা যদি পয়সা না দেয়, ফ্রিজ কি হবে? ফ্রিজ হবে না। তেমন এই ইংরেজ কোম্পানি নিল হচ্ছে কি ইকোনমিক পাওয়ারটা, ইংরেজ কোম্পানি ইকোনমিক পাওয়ার, আর নবাব টবাব এদের জন্য দিল পলিটিক্যাল পাওয়ারটা। বলছি তোমরা শাসন টাসন সব করো, তোমাদের কিছু কী ভাবে বললো, খালি টাকাটা আমাকে দেবা, খালি টাকা আমি নেবো। তার বিনিময়ে এদের কিছু কিছু ভাতা দিত, ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার। কোনো পলিটিক্যাল আলোচনা নয়, চুপ, ঠিক আছে? এই হয়ে গেল দ্বৈত শাসন, বোঝা গেল? এইবার আসছে 1765, এইটাই আবার দ্বৈত শাসন ব্যবস্থা। 1772 গিয়ে, ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস, WH ওয়ারেন হেস্টিংস, লিখতে হবে না, লিখলেও পড়ো, না লিখলেও পড়ো, কারণ এগুলো আমি পড়লে আবার লেখাবো, ঠিক আছে? ওয়ারেন হেস্টিংস শেষ করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে। হ্যাঁ, মানে এই দ্বৈত শাসন ব্যবস্থা চিরকাল ছিল না, মানে থাকছে না আর কি।
এর দিকে ক্লিয়ার সবার? এর দিকে ক্লিয়ার? ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস ভালো লোক। হয়েছে? এইবার পুরোটা মুছলাম। বাংলার ছবিটা কি তাহলে ক্লিয়ার হলো একদম? বাংলা বাদেও আরও দুটো ক্ষমতাশীল রাজ্য ছিল, মহীশূর ছিল, অযোধ্যা ছিল, ঠিক আছে, হায়দ্রাবাদ ছিল। এবার এগুলোতে আসছে এক এক করে। আগে একটু আমি ওই মহীশূর যুদ্ধটা বলে নিই। ইংরেজরা ভারতে নিজেদের আধিপত্য বাড়ানো, মানে নিজেদের অঞ্চলের দখলগুলো আনার যে ভিডিও হচ্ছে তো প্রপারলি? টাইম উঠছে তো? হ্যাঁ উঠছে, ঠিক আছে। বাড়ানোর জন্য কতগুলো পদ্ধতি বা সিস্টেম বা নিয়ম মানে ব্যবহার করেছিল। যেমন প্রাচীন যুগের ইতিহাস আমরা দেখেছি, রাজ্য বিস্তারের জন্য দুটো নীতি, হয় যুদ্ধ করো না বিয়ে করো। হ্যাঁ, দুটোই সমান কাজ একদম। বিয়ে করলেও যা হবে, যুদ্ধ করলেও তাই হবে। বরঞ্চ বিয়ে করাটাই বেশি লাভ, তাই তো? 2-5 জন লোক খাইয়ে ঘাপ করে দেওয়া যাবে সব। এইবার ইংরেজরা ওটাকে আরেকটু অ্যাডভান্স করেছিল, অন্যান্য বিভিন্ন নিয়ম, বিভিন্ন কানুন এনেছিল, সেগুলো সম্পর্কে পরে করছি। এবার ইংরেজরা একটা রাজ্য জয় করেছিল, সেটা হচ্ছে মহীশূর, মাইসোর যেটাকে বলে, নিচের দিকে মহীশূর, যেটাকে আমরা আগে বলতাম, এখন মাইসোর। ওই হায়দ্রাবাদের দিকে সম্ভবত, অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ ওই দিকে, এই নিচের সাইডটা করে আছে। এবার ওইটার সাথে 4টে যুদ্ধ হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। 4টে যুদ্ধ সম্পর্কে একটু লিখে নাও, বলছি। এক মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে ইঙ্গ মহীশূর যুদ্ধ। ইঙ্গ মহীশূর যুদ্ধ প্রথমেরটা। হ্যাঁ, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হলো 1767 থেকে 69, অর্থাৎ 2 বছর, ঠিক আছে। ইংরেজদের সাথে কার হলো? হায়দার আলী। ঠিক আছে। এই যুদ্ধ শেষে কোন চুক্তি হলো? মাদ্রাজের চুক্তি, মাদ্রাজের চুক্তি, ঠিক আছে। নেক্সট পরেরটা, পরের যুদ্ধ হলো 1780-তে। কত অবধি চললো? 84 অবধি যুদ্ধ চললো। কার সাথে হলো? হায়দার আলী। এটাই কে জিতেছিল? হায়দার আলী। উইন লিখে দাও। হ্যাঁ, প্রথমেরটা কে জিতেছিল? হায়দার আলী। দ্বিতীয়টাই দেখো, দ্বিতীয়টা কার সাথে হলো? হায়দার আলীর সাথে। হেরে গেছে কিন্তু, হ্যাঁ, এর লিখে দাম লুজ। হ্যাঁ, সেকেন্ডটা হেরে গেছে এবং কিল হয়ে গেছে, ডেথ, DEATH। এবার যদি প্রশ্ন করে কোন ইঙ্গ মহীশূর যুদ্ধে হায়দার আলীর মৃত্যু হয়, সেটা হচ্ছে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে। এবার দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শেষ হওয়ার পরে চুক্তি হলো হচ্ছে ম্যাঙ্গালোরের চুক্তি, ম্যাঙ্গালোরের চুক্তি, ট্রিটি অফ ম্যাঙ্গালোর হয়ে গেল। আচ্ছা, এবার 3 নাম্বার, 1790 থেকে 92 টিপু সুলতান সঙ্গে হলো। হায়দার আলীর ছেলে টিপু সুলতান, নামটা চেনা তো? টিপু সুলতান, হ্যাঁ। এবার টিপু সুলতানের সাথে যুদ্ধ হওয়ার পরে কোন সন্ধি হলো? শ্রীরঙ্গপত্তনম। যারা অবলম্বন করেছে তারা এই শব্দটার সাথে চেনা। শ্রীরঙ্গপত্তনের চুক্তি, ঠিক আছে। এবং 4 নাম্বার 1799 হলো 4 নাম্বার যুদ্ধ,
টিপু সুলতানের সাথে হলো, টিপু সুলতানের খেল খতম, ডেথ। মহীশূরের যাবতীয় শাসক বংশ কমপ্লিট হয়ে গেল, মহীশূর চলে আসলো ইংরেজদের দখলে, বোঝা গেল? কোনো সমস্যা নেই, ঝিরঝির ডাউট কিছু আছে? ব্যাস, এই তো জীবন। এইবার ইংরেজরা ভারতে তাদের যে ক্ষমতা বিস্তারের জন্য, ঠিক আছে, কিছু কিছু নীতি গ্রহণ করেছিল। সেই নীতিগুলো একবার দেখে নি এক ঝলকে। কি যেন, সোজাসুজি স্বর্ণালী, ঘন্টাখানিক সঙ্গে সুমন, এগিয়ে থাকে এগিয়ে রাখে, TV9 বাংলা, জি24 ঘন্টা, এবিপি আনন্দ, রিপাবলিক বাংলা। আচ্ছা আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে রিং ফেন্স পলিসি। এই অসুবিধা হচ্ছে রিপন কিছু? রিং ফেন্স পলিসি মানে কি? মানে হচ্ছে, ধর এই ভারত এখন কাদের রাজত্ব? ইংরেজদের। তা সত্ত্বেও অনেক দেশীয় রাজ্য আছে না নেই? আছে। দেখা গেল এইখানে কেউ একটা রাজা আছে, এখানে কলকাতায় আছে ওই আমাদের ইংরেজরা, সাহেবরা আছে। সাহেবরা তো চাইছে পুরো ভারতের উপর কন্ট্রোল করতে, এক এক করে একটুখানি এইখানে জিতছে, বাংলা জিতলো, এইসব জিতছে। এবার ও মাঝখান থেকে এক হয়ে গেছে, ও বলছে ঠিক আছে তাহলে আমার দায়িত্ব তোমরা নাও, যাতে আমাকে অন্য কেউ অ্যাটাক ফ্যাটাক না করে। তখন কী করছে ইংরেজরা, বলছে ঠিক আছে তোমাকে আমরা রিং ফেন্স পলিসির আন্ডারে ফেলে দিলাম, এবার তোমার রাজ্যের চারিদিকে আমরা বেড়া দিয়ে দেবো, কাঁটাতার দিয়ে ঘিরে দিল, ওকে যাতে কেউ অ্যাটাক না করতে পারে, ওর দায়িত্ব ইংরেজরা নিয়ে নিল। এটা হচ্ছে রিং ফেন্স পলিসি। এটা কে চালু করলো? এটা চালু করলো ওয়ারেন হেস্টিংস। হ্যাঁ বলো, ওখানে একদিন গল্প তাহলে। সেকেন্ড 2 নাম্বার কি আসলো? সাবসিডিয়ারি অ্যালায়েন্স। মানে সাবসিডিয়ারি অ্যালায়েন্স মানে কি? অধীনতামূলক মিত্রতা নীতি। এইটা চালু করেছিল হচ্ছে কি ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি। আমি লর্ড বলতে অসুবিধা হয়, ওয়েলেসলি চালু করেছিল। বাংলায় লিখলে লিখে নিবি অধীনতামূলক মিত্রতা নীতি। এইটাই কেসটা কি করেছিল, সেম, এটা খালি একটু অন্যরকম, এইরকমই অন্যরকম একটুখানি প্যাটার্নটা, যে বলেছিল যারা আমাদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করবে সেই রাজ্যের সমস্ত দায়িত্ব আমাদের, তাদের কোনো রকম ইয়ে করতে হবে না, কষ্ট করতে হবে না, তারা খালি রাজ্যে মানে সিংহাসনে বসবে, ব্যাস। এই হেলানটাও আমরা দিয়ে দেবো ওখানে, ঠিক আছে? তাদের মাসে মাসে ভাতা দেওয়া হবে, ঠিক আছে? তারপরে তাদের রাজসভায় ইংরেজদের কোনো লোক রাখা হবে যাতে তাদের কোনো রকম সমস্যা না হয়, সেনাবাহিনী মেনটেন করতে হবে না, কোনো যদি ক্যাচাল ফ্যাচাল লাগে ইংরেজরা বলবে আমরা সেনা পাঠাচ্ছি। এই ধরনের কিছু কিছু সুযোগ সুবিধা এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতিতে দেয়া হয়েছিল, ঠিক আছে? সাবসিডিয়ারি অ্যালায়েন্স। আচ্ছা, প্রথম অযোধ্যা প্রথম গ্রহণ করেছিল। এইবার যারা সেন্ট্রালের পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই অযোধ্যার অনেক সময় এইভাবে লেখা থাকবে, অবধ, অবধ, এইভাবে লেখা থাকে। হ্যাঁ, সুতরাং এই দুটো একই, চিন্তা করার কাজ নেই। আচ্ছা, অযোধ্যা প্রথম গ্রহণ করেছিল এই জিনিসটা। 3 নাম্বার হচ্ছে পলিসি অফ প্যারামাউন্টেসি। পলিসি অফ প্যারামাউন্টেসি মানে এটা চালু করেছিল ওয়েলেসলি, সেম। হ্যাঁ,
না 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 না, এটা করেছিল হেস্টিংস। হেস্টিংস করেছিল, হেস্টিংস করেছিল। এটা কি, এটা রাজ্য দখল করো না, ডাইরেক্ট ডাইরেক্ট আমরা তোমার থেকে ভালো আছি, আমরা তোমাদের শাসন করতে না, আমরা দখল, ব্যাস। সোজা সাপটা স্বর্ণালী, একদম পুরো নিউজ মিডিয়া হয়ে যাচ্ছে। 4 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট, ডক্টেরিয়ান ল্যাবস, পলিসি অফ প্যারামাউন্টেসি। ডক্টেরিয়ান ল্যাবস। আচ্ছা, ডক্টেরিয়ান ল্যাবস হচ্ছে, এটা হচ্ছে সপ্তবিলোপ নীতি। আগে কে চালু করেছিল লিখিয়ে দিই, সেটা হচ্ছে ডালহৌসি। ডালহৌসি সপ্তবিলোপ নীতিতে বলেছে যে কোনো রাজার যদি পুত্র সন্তান না থাকে, সেই রাজা মারা যাওয়ার পরে, সেই রাজ্য ইংরেজরা দখল করে নেবে। ওকে, আসলো ব্যবসা করতে, করছে রাজত্ব দখল, দাও দাও, এ হচ্ছে কেস। এইবার বলছে ঠিক আছে, তাহলে যদি আমি, আমার তো সন্তান নিজের নাই, আমি যদি দত্তক নিই, বলছে না 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 না, তোমার নিজের ইন্টারনেট দিয়ে, তোমার নিজের মোবাইল দিয়ে, নিজের ডাউনলোড করা সিনেমা থাকলে তবেই সেটা ভ্যালিড হবে, ঠিক আছে, নাহলে পরে হবে না। তুমি যদি শেয়ার করে না অন্যর থেকে, দেখা গেলো ওই যে নিয়ার বাই শেয়ার দিয়ে নিল, তাহলে হবে না, তোমার নিজের ডাউনলোড করা লাগবে, তাহলে পরেই সেটা ভ্যালিড হবে। এটা হচ্ছে ডক্টেরিয়ান ল্যাবস বা সপ্তবিলোপ নীতি। কে চালু করেছিল? ডালহৌসি। ওকে, হইলো নাকি? যাই হোক, হলো। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, রেগুলেটিং। আচ্ছা, বুঝলাম, এই অবধি ক্লিয়ার সবার? কোনো ডাউট নেই। এইবার আমরা ইতিহাসটাকে অন্যভাবে আগাবো। কিরমভাবে ধাক্কা দিয়ে আগাচ্ছিলাম, এখন টেনে আগাবো। যেই জিনিসটা এখন লেখাচ্ছি, মানে টানা চলবে এখন লেখানো, ওখান থেকে কোয়েশ্চেন আসে না এমন কোনো পরীক্ষা নেই, ওখান থেকে কোয়েশ্চেন আসে না এমন কোনো শিফট নেই, এতটা গ্যারান্টি, ঠিক আছে? দেখে নাও। আর সবচেয়ে বেশি গোলায় ওইটাই। জাতীয় কংগ্রেস এখন দেরি আছে, এখনো জন্ম হয়নি, দাঁড়াও, ছেলেপেলের মধ্যে চেতনাটা জন্ম, ইয়েস, এই ব্যাপারটা আসুক যে করবো। হ্যাঁ আছে, বেসিন আছে, কত কিছু আছে। ওই 1842 না 1802 সম্ভবত, দেখ হবে হয়তো। আচ্ছা শোনো, ইংরেজরা বাংলা তথা ভারতে এবার ভালো মতো ঘাঁটি জমিয়েছে, ঠিক আছে? ওরা এবার শাসন করবে, শুধু শোষণ করবে না, মানে এবার শাসনের পাশাপাশি শোষণটাও চালাবে, ঠিক আছে? এবার তার মানে একটা সিস্টেম চাই আমাদের, যেমন কি একটা শাসন চলছে, একটা সিস্টেম আছে, একজন প্রধানমন্ত্রী আছে, একজন মুখ্যমন্ত্রী, একাধিক মুখ্যমন্ত্রী আছে, একাধিক মন্ত্রীরা আছে, তারপরে বিডিওরা আছে, ডিএমরা আছে, নানা রকম পদে বিভক্ত আছে, এবং শেষ ফিনিশিং এসে পঞ্চায়েতে গিয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? তেমন ইংরেজরা ভারতে শাসন করার সর্বোচ্চ কতগুলো পদ বানিয়েছিল, এক এক করে দেখি। হ্যাঁ, বাংলার গভর্নরগণ, বাংলার গভর্নর, বাংলার প্রথম গভর্নর কে ছিল? আগে না স্যার, ওটা শেষ শেষ গভর্নর জেনারেল। বাংলার প্রথম গভর্নর ছিল রবার্ট ক্লাইভ। কে? রবার্ট ক্লাইভ প্রথম গভর্নর অফ বেঙ্গল, তাই তো? উনি কবে থেকে কবে থাকলো? নিশ্চয়ই 1757 যুদ্ধ করেছিল, তো ওখান থেকেই থাকবে 1760 পর্যন্ত ওনার রাজত্ব হয়ে গেল। কোনো সমস্যা নেই তো? ওনার টাইমে কি কি হয়েছে? পলাশির যুদ্ধ হয়েছে, পলাশির যুদ্ধ উনিই তো করেছে।
পলাশির যুদ্ধ হয়েছে ওনার টাইমে? আচ্ছা। মীর জাফর বাংলার নবাব হয়েছে ওনার টাইমে? হ্যাঁ, এই দুটো ঘটনা হলো, ব্যাস। এবার পরে কি আসলো? মাঝখানে হয়তো অনেক কটা বাদ যাবে। এই রিজু ঝিরঝির করছে, কিছু সমস্যা হচ্ছে? সমস্যা বলবি, অসুবিধা নেই। মাঝখানে দু একটা বাদ যাবে, তাদের টাইম কালটা ইম্পর্টেন্ট না, শুধু শুধু লিখে খাতা ভরাবো না আর ব্রেন ভরাবো না, ঠিক আছে? এরপরে আসলো হচ্ছে ভেরেলেস্ট, লর্ড ভেরেলেস্ট। হ্যাঁ, কার সময়কালে হয়েছিল? রবার্ট ক্লাইভের টাইমে। আমি কিন্তু শেষেরটা বলছি না, দ্বিতীয়টা বলছি না, কিন্তু এটা প্রথমবার যেটা বললাম 1757, পলাশির যুদ্ধের পরেরটা বলছি, কারণ ও আরেকবার হয়েছিল। কবে সেটা? একবার পলাশির যুদ্ধের পরে, একবার বক্সারের যুদ্ধের পরে। আমার আর কিছু মনে রাখার দরকার নেই। প্রত্যেক যুদ্ধের পরে কি হয়েছিল? মীর জাফর নবাব হয়েছিল বাংলার। ওকে, আসো। এরপরে কি আসলো? বাংলার গভর্নর ভেরেলেস্ট। ভেরেলেস্ট 60 থেকে 64 অব্দি ছিল, 60 থেকে 64 অব্দি ছিল, 1700। হ্যাঁ, এনার টাইমে বক্সার যুদ্ধ, এনার টাইমে হয়েছিল বক্সার যুদ্ধ, ঠিক আছে? এনার টাইমে প্রথমে মীর কাসিম হলো নবাব, এবং তারপর মীর জাফর হলো নবাব। হিসাব মিলছে তো? হিসাব মিলে যাচ্ছে তো? হ্যাঁ, মিলছে না? ব্যাস, মিলিয়ে যাবে। ফোন করলাম, ফোন তো ধরলো না। আচ্ছা, এফ দেখি সবার ক্লিয়ার? বুঝবো? পরে কি আসবে? এর পরে আসবে রবার্ট ক্লাইভ আরেকবার। রবার্ট ক্লাইভ। এই গভর্নরগুলো কে বানাচ্ছে বলতো? কোম্পানি বানাচ্ছে, যেটা হচ্ছে ইংল্যান্ডে বসে আছে। ওরা কিন্তু এখানে কোম্পানি বানাচ্ছে, ঠিক আছে, গভর্নর। কারণ এই কথাটা কেন বললাম? পরবর্তী সময়ে এই কন্ট্রোলটা চলে যাবে ইংল্যান্ডের পার্লামেন্টের হাতে। ওই পার্লামেন্ট থেকে শাসন করার জন্য পাঠাবে, কোম্পানির লোকই পাঠাবে, কিন্তু সেটা ঠিক করে পার্লামেন্টের লোকেরা। বোঝা গেছে? এরপরে রবার্ট ক্লাইভ আসলো। এই রবার্ট ক্লাইভের টাইমে, আচ্ছা 65 থেকে 67, 65 থেকে 67, খুব অল্প সময়, ঠিক আছে? কি হয়েছে? এলাহাবাদের সন্ধি। এলাহাবাদের সন্ধি হয়েছে। এবার যদি প্রশ্ন করা যে এলাহাবাদের সন্ধি কার সময় হয়েছে? রবার্ট ক্লাইভ। পরে কি আসছে? পরে আসছে হচ্ছে গিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ, তাই তো? ওই যে দ্বৈত শাসন ব্যবস্থা বললাম না, যে টাকা পয়সা সব ক্ষমতা নিয়ে নিল, দেওয়ানি লাভ করলো। কত সালে হলো সেটা? 65 হয়েছিল না? বাংলা কমা বিহার উড়িষ্যা, তো বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ হয়, হয়, এটা হয়। এবার পরে আসলো কে? পরে আসলো কার্টিয়ার। কার্টিয়ার কার্টিয়ারের আগে একজন আছে, দরকার নেই ওর, দিয়ে না লর্ড লাগা। তোরা তোদের লর্ড হলে পরে তোদের লর্ড লাগাবি, তোরা আমার লর্ড না। আচ্ছা, 69, হ্যাঁ, 69 থেকে 72। এনার সময়ে একটা সবচেয়ে কুখ্যাত ঘটনা ঘটেছিল। সেটা কি? 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তরটা কি? বাংলায় ভুকমারি হয়ে গেছিল, ভুকমারি, লোকে খাওয়া পাচ্ছিল না। না খেতে পেয়ে বাংলার 3 ভাগের 2 ভাগ, না 3 ভাগের 1 ভাগ লোক মারা গেছিল। 3 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোকই মারা গেছিল আর কি। এবার এইটা কবে হয়েছিল? এটা কবে হয়েছিল?
1770 হয়েছিল, 1770 আর বাংলার 1176 সম্ভবত, ঠিক আছে, বাংলার 1176, তাই এটাকে 76-এর মন্বন্তর বলা হয়। আর ইংলিশে 1770, মানে এটা খ্রিস্টাব্দ আর এটা বঙ্গাব্দ, বোঝা গেছে? ডাউট মনে আছে কোথাও একটা, কোন সালটা? কার্টিয়ার শাসন করলো কত থেকে কত? 69 থেকে 72 হয়েছে। এইবার 1770 সালে ইংরাজি 1770 সালে বাংলা 1176 ভুকমারি দেখা গেল, সেটাকে নাম দিয়েছে 76-এর মন্বন্তর, ঠিক আছে। এবার যদি প্রশ্ন করে 76-এর মন্বন্তর কার সময়কালে হয়? কার্টিয়ার। কত সালে হয়? ইংলিশের বাংলাটা দেবে না, কারণ 76-এর মন্বন্তর 1176 বেশি জানা কথা। আচ্ছা, কার্টিয়ারের পরীক্ষা আসলো, অনেকে না জেনে 76 করে দিয়ে চলে আসতে পারে। হ্যাঁ, ইংরেজি সালটা তাই আমাদের দুটো জানাই উচিত। লেখানো আছে ওয়ারেন হেস্টিংস। এবার আসলো কে? ওয়ারেন হেস্টিংস। হ্যাঁ, 72 থেকে 74 অব্দি শাসন করলো। এটা কিন্তু খুব মানে মজার জিনিস। এবার দেখো 72 থেকে 74, এই কি হচ্ছে সব, শাসন করলো কে? করলো হেস্টিংস। এই হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটালো। বলেছিলাম যে অবসান ঘটেছিল 72-এ, দ্বৈত শাসন বাতিল, দ্বৈত শাসন বাতিল করলো। তাহলে কে বাতিল করলো? ওয়ারেন হেস্টিংস। কত? 1772-এ। আচ্ছা, তারপরে কি আছে? পাঁচশালা বন্দোবস্ত আনলো। পাঁচশালা বন্দোবস্ত মানে যাকে বিয়ে করবে তার 5টা করে শালা থাকাই লাগবে। পাঁচশালা বন্দোবস্ত। এবং কোষাগার, যে টাকা রাখার যে জায়গা, সেটাকে কলকাতায় স্থানান্তর করলো। কলকাতায়, মুঙ্গের থেকে কলকাতায় স্থানান্তর করলো। কলকাতায় স্থানান্তর, কোষাগার। হ্যাঁ, আচ্ছা, এইবার বলছি সালগুলো, ওগুলো পরে লেখাবো, ওগুলো আরো ডেসক্রিপটিভ, খালি এটা ইম্পর্টেন্ট ইনফরমেশনটা লিখে রাখো, ওগুলো আরেকবার ভেঙে করাবো। দ্বৈত শাসন বাতিল করলো কে? ওয়ারেন হেস্টিংস। পাঁচশালা বন্দোবস্ত চালু করলো কে? ওয়ারেন হেস্টিংস। কোষাগার স্থানান্তর করলো কে? ওয়ারেন হেস্টিংস। কোনো সমস্যা নেই। এইবার 1772, 74, 1773 সালে 1773 সালে ইংল্যান্ডে রেগুলেটিং অ্যাক্ট পাস হলো। কি অ্যাক্ট? রেগুলেটিং অ্যাক্ট। কত সাল? 1773। এবার আসি রেগুলেটিং অ্যাক্ট একটু দেখে নি। মুছবো এটা? মুছবো। কলকাতা স্থানান্তর, কোষাগার কলকাতা স্থানান্তর। মুছলাম? হ্যাঁ, আচ্ছা, 1773-এর রেগুলেটিং অ্যাক্ট। হলো? বোঝা গেছে? এবার এই আইনটায় কি কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিই। প্রথমে ইংল্যান্ডের তৎকালীন লর্ড নর্থ এর উদ্যোগে এটা ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছিল। কার উদ্যোগে? কার উদ্যোগে? লর্ড নর্থ। এ কি ছিল? ইংল্যান্ডের ওই প্রধানমন্ত্রী কেউ ছিল, ঠিক আছে? লর্ড নর্থ রেগুলেটিং অ্যাক্ট। বাংলায় লিখতে পারিস, অসুবিধা নেই, যার যেটা সুবিধা হবে সেইভাবে লিখবি। কোনটা শোনা? এটা 1773 সালে ইংল্যান্ডের পার্লামেন্টে, এতক্ষণ বলছিলাম কি, ওই একবার বললাম না টুক করে, নিয়োগ করছে কাদের? গভর্নর অফ বেঙ্গলদের নিয়োগ করছে কে? না,
কোম্পানি নিয়োগ করছে। এইবার তারপরে সেইটা চলে গেল কোথায়? পার্লামেন্ট। কোথাকার? ইংল্যান্ডের পার্লামেন্ট। এই যে লর্ড নর্থ আছে, লর্ড নর্থ, হ্যাঁ, উনি বলল এইসব কোম্পানি টম্পানিতে হবে না, এদের একটা ঠিকঠাক সিস্টেম করে দিতে হবে, এরা তো নষ্ট করে ফেলবে। এত সুন্দর একটা চাষ করার জমি, ভালো করে চাষ করতে হবে। ঠিক আছে, বুঝে নিও কী বলতে চেয়েছি। আচ্ছা, এবার তখন উনি রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে ইংল্যান্ডে পাশ করালো। পাশ করার পরে কিছু কিছু নতুন আইন কানুন আনলো, যেগুলো কোম্পানিকে মেনে চলতে হবে এবং কোম্পানির দ্বারা পরিচালিত সিস্টেমটা এইভাবে তৈরি করতে হবে আর কি। কিরকম বোঝা গেল? এইবার লর্ড নর্থ হয়ে গেল, ঝামেলা শেষ। এবার আসলো বাংলার যে গভর্নর হবে, গভর্নর, ঠিক আছে, সেই পদটাকে চেঞ্জ করে দিয়ে গভর্নর জেনারেল করে দিল। গভর্নর জেনারেল করে দিল। এইবার যদি প্রশ্ন করে গভর্নর জেনারেল পদটি কোন আইনের দ্বারা সৃষ্টি করা হয়, সেটি হচ্ছে 1773। সালটা মনে রাখতে হবে, নামটা মনে রাখতে হবে, 1773-এর মনে থাকবে। বেশ, সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? লর্ড নর্থ। আচ্ছা, কলকাতায় একটা সুপ্রিম কোর্ট বানাতে হবে। কলকাতায় কে বললো? এই আইন বললো, কলকাতায় সুপ্রিম কোর্ট। এবার যদি প্রশ্ন করে প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয়? কলকাতায়। কোন আইনের দ্বারা স্থাপিত হয়? সুপ্রিম কোর্ট স্থাপন কত সালে? 1774 স্থাপিত হলো। হ্যাঁ, এবং ভালো করে বুঝবা, এই যে দস্তক টস্তকের যে ব্যবহারগুলো করছিল, চুরি চামারি 2 নম্বরই করে করছিল ইংরেজ কর্মচারীরা, ওসব বন্ধ। কি বললো? বললো নো এক্সট্রা ইনকাম। মানে ইংরেজ কোম্পানিরা, মানে কর্মচারীরা, কোম্পানি যে মায়নাটা দেবে ওদের, ওটা বাদ দিয়ে কারোর থেকে কোনো রকম গিফট নিতে পারবে না, কারোর থেকে কোনো রকম ঘুষ নিতে পারবে না, কোনো রকম এক্সট্রা পয়সা যে নেবে, আয় করবে, সেটা করতে পারবে না। বিষ্ণু, সব ঠিক আছে তো? ভুলে যা, সব ভুলে যা। সোনাম গুপ্তা বেওয়ফা হে, এসএসসি গুপ্তা বেওয়ফা হে। হয়েছে? এফডি কি ক্লিয়ার? আচ্ছা, এইবার কি আর গভর্নর আছে? গভর্নররা কি আর আছে? গভর্নর পদটা কি আর আছে? গভর্নর জেনারেল আছে। এবার আসবে গভর্নর জেনারেল, এবং তারপরে 1858 খ্রিস্টাব্দে আবার একটা ঘোষণা দেবে, সেটা দেবে মহারানী ভিক্টোরিয়া, সেটা বলছে মহারানীর ঘোষণাপত্র। ওটাই আবার কি করবে, এই গভর্নর জেনারেল এই দুটোই বাদ হয়ে যাবে। তখন চলে আসবে ভাইসরয়। ভাইসরয় শেষ অবধি থাকবে, ঠিক আছে। লর্ড মাউন্টব্যাটেন ভারত স্বাধীন হলো, সে স্বাধীন ভারতের শেষ ভাইসরয় হচ্ছে তোমার কি বলে নামটা, চক্রবর্তী রাজাগোপালাচারী। ওই ভাইসরয় এটা। তাহলে 3টে স্টেপ, একটা হচ্ছে গভর্নর, একটা গভর্নর জেনারেল, আর একটা হচ্ছে ভাইসরয়। এই 3টে জিনিসই মনে রাখতে হবে। এবার যদি প্রশ্ন করে যে প্রথম গভর্নর কে? রবার্ট ক্লাইভ। শেষ গভর্নর কে? ওয়ারেন হেস্টিংস। প্রথম গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিংস। বুঝবো? এই ঘটনাটা তো ওয়ারেন হেস্টিংস গভর্নরের সময় চলাকালীন তো ঘটনা। হ্যাঁ, এর জন্য ওকেই তো করে দেবে। হ্যাঁ, বোঝা গেছে না? ক্লিয়ার? এই ঝিরঝির করছে। আচ্ছা, বাংলায় লিখে দিই। প্রথম, তাহলে প্রথম কে? হেস্টিংস, তাই তো, ওয়ারেন হেস্টিংস।
পুরোটা কমপ্লিট হবে না আজকে গভর্নর জেনারেলদের তালিকাটা, দেখছি সময়ের উপর ডিপেন্ড করবে। ওয়ারেন হেস্টিংস কত থেকে কত সালে করলো? 74 থেকে 85 মিলল? এরা না মিলল রে? বেশ, এইবার প্রথমেই বললো আমি কত টাকা কামাচ্ছি না কামাচ্ছি সেটার আমার একটা হিসেব দরকার, ঠিক আছে? তৈরি করলো বোর্ড অফ রেভিনিউ। বোর্ড অফ রেভিনিউ, তাহলে এবার যদি প্রশ্ন করে যে বোর্ড অফ রেভিনিউ কে গঠন করে, মনোজ বল। ওয়ারেন হেস্টিংস, তাই তো? সব ঠিক আছে তো? চলো নেক্সট আইটেম। হ্যাঁ লিখতে থাক। পাঠশালা বন্দোবস্তটা কাজ হলো না, ব্যাপারটা কি স্যার একটু এক্সপ্লেন করবেন? করব। ভারতের এত বিস্তীর্ণ জমি, জমি মানে আমরা দেখি জমি, সরকার বা শাসক গোষ্ঠী দেখে ট্যাক্স, ঠিক আছে, কর। এই জমি কিভাবে মানুষের কাছে দিলে সেখান থেকে ট্যাক্সটা ভালো পাওয়া যাবে, এটাই তো কথা। আলটিমেটলি এটাই আমার কথা, যে কীভাবে দিলে। আমি একবারে বেচে দিলে হবে? একবারে বেচে দিলে কি আমি ওটা থেকে ট্যাক্স পাবো? আমার দরকার তোর জমি তুই চাষ কর, প্রত্যেক মাসে আমাকে ভাড়া হিসাবে ট্যাক্স দিবি, মানে ট্যাক্স দিবি, ভাড়া তো না ট্যাক্স আর কি। আচ্ছা, প্রথমে ওয়ারেন হেস্টিংস কি আনলো? পাঠশালা বন্দোবস্ত আনলো। পাঠশালা বন্দোবস্ততে কি বললো? যে প্রত্যেক 5 বছর পর পর জমির সেটেলমেন্ট হবে, সেটেলমেন্ট। যদি কেউ চায় নতুন জমি নেবা নিতে পারবা, যদি কেউ চাও পুরনো জমিটা বেচতে পারবা, 5 বছর পর পর সেটা। হ্যাঁ, মানে মাঝখানে ট্যাক্স দিতে থাকবে, মাঝখানে ট্যাক্স দিতে থাকবে, কিন্তু 5 বছর পর তোমার জমির মালিক কে হবে সেটা কেউ জানে না, অথবা তুমি কার জমির মালিক হবে সেটা কেউ জানে না। সুতরাং একটা গ্যাঞ্জাম আছে কি আছে না? বলে ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে টাকা পয়সা পেতে, লোকে ট্যাক্স ফ্যাক্স জমিয়ে ফেলছে, ঠিকঠাক দিচ্ছে না। আচ্ছা, একশালা বন্দোবস্ত হোক, যেটা আমি এবার লেখাবো, একশালা বন্দোবস্ত প্রবর্তন। ঠিক আছে, একশালা বন্দোবস্ত প্রবর্তন করলো। একশালাতে বলছি কি, আমারও তো দরকার নেই, আমি প্রত্যেক বছর জমি বন্দোবস্ত করে দেবো, মানে প্রত্যেক বছর জমি নিলাম হয়ে যাবে, মিক্সড হবে। তাহলে ভাই মানুষ তো টাকা শোধ করার সময় পাবে না। জমিটা নিল, ধর জানুয়ারিতে জমি নিল, ডিসেম্বর মাসে জমি আবার সাফেল হয়ে যাবে, কার জমি কেনবে ঠিক জানে না, তাহলে ও চাষ করে দেখা গেলো বেচতেই পারলো না, টাকা দিতে পারলো, সুতরাং সরকারের লস। এই একশালা বন্দোবস্ত ঠিকঠাক চললো না। এরপর আসলো লর্ড কর্নওয়ালিস, যার সম্পর্কে লেখাবো এরপরে। কে আসলো? কর্নওয়ালিস। উনি বললো ভাইপো ওসব ড্যাশ ড্যাশ বাদ দাও, আগে যাও, আগে ইতিহাসে তো একটা কিছু করা আছে। টোডরমাল কি করেছিল? ভালো করে আকবরের রাজস্ব মন্ত্রী একটা জমি ব্যবস্থা করেছিল, নাম কি? 10 সালা বন্দোবস্ত এখন আছে। তখন সবাই প্রোটেস্ট করেছিল, না এটা তো কর্নওয়ালিস করেছে, কর্নওয়ালিস করেছে, ওর দেখা দেখি করেছে। 10 সালা বন্দোবস্ত করো, 10 সালা, 10 বছর পর পর জমির মালিক পরিবর্তন করা যাবে যদি তুমি চাও। কন্ডিশন কিরকম? ধরো বেআইয়ের জমি, বেআইয়ের জমির প্রত্যেক বছর চৈত্র মাসের শেষে সূর্য অস্ত যাওয়ার আগে ওর যে 1 বছরের যে ট্যাক্স হয়েছে সেটা ওকে পরিশোধ করতে হবে। তাহলে ওর জমি ওরই থাকলো, ওর জমি থেকে হাত দেবে না। সেটা 10 বছর পরে, সব 10 বছর পরে দেখাবে। 10 বছর পরেও যদি দেখা যায় হিসাব ক্লিয়ার, কোনো জমা বাকি কিছু নেই, তাহলে ওর জমি ওরই থাকলো। দেখা গেল ওর টাকা জমে গেছে, ট্যাক্স জমে গেছে, ও শোধ করতে পারেনি, তখন 10 বছর পরে গিয়ে, 10 বছর পরে গিয়ে না কিন্তু, শেষে গিয়ে একদম ক্যালকুলেট হবে যে ওর কত জমেছে, কত ইয়ে ওকে শোধ করতে পারবে, নাহলে পরে ওর জমিটা বেচে দাও। এইবার দেখা গেল প্রত্যেক বছরটা বছর শোধ করা হচ্ছে না। সূর্যাস্ত আইন বলে একটা নতুন আইন বের করলো। সেটা কি? ওই যে চৈত্র মাসে সূর্য অস্ত যাওয়ার আগে যদি তুই টাকা শোধ না করিস, তোর জমি নিলাম, যা ভোট জমি নিলাম। সুতরাং একটা সিস্টেম আছে, ভালো সিস্টেম। নতুন মালিকরা যেরকম জমি নিতে পারবে, তেমন টাকা শোধ করার সময়ও পাবে। ঠিক আছে, এটা হচ্ছে 10 সালা বন্দোবস্ত, এটা চললো। এবং 10 সালা বন্দোবস্তটাকে পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিল। 10 সালা বন্দোবস্ত 10 বছর পর পর জমি বন্দোবস্ত ছিল, এই সূর্যাস্ত আইন করার পরে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিল। মানে তোমার জমি সারা জীবন তোমারই,
খালি প্রত্যেক বছর ট্যাক্স দাও, ট্যাক্স না দিতে বললে আমি জমি বাড়ি নিলাম করবো, এটাই হিসাব। ক্লিয়ার? পরপর লেখাই বোঝা যাবে। না কর্নওয়ালিস পরে, এখন আরো কিছু করেছো। ওয়ারেন হেস্টিংস আমিনি কমিশন গঠন করেছিল, আমিনি কমিশন। আমিনি কমিশন গঠন করেছিল, কে করেছিল? ওয়ারেন হেস্টিংস। এটা কিন্তু খুব ফেভারিট কোয়েশ্চেন এসেছে, হ্যাঁ, আমিনি কমিশন কে গঠন করেছিল? আর ডাব্লিউবিতেও মনে হয় জিজ্ঞেস করেছে কোনো এক বছর। 4 নাম্বার 1784 পিটের ভারত শাসন আইন। পিট লর্ড পিটস ভারত শাসন আইন, ভারত শাসন আইন কার সময় হয়েছে? হেস্টিংসের সময়। আচ্ছা, এই 1784 সালে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে, কেউ বলতে পারবে? উইলিয়াম জোন্স জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। এশিয়াটিক সোসাইটিটা কি? বাংলার মানে ভারতের প্রাচ্য দেশীয় শিক্ষা সম্পর্কে যাতে ইংরেজরা পড়াশোনা আর গবেষণা করতে পারে, তার জন্য ওরা প্রতিষ্ঠা করলো এশিয়াটিক সোসাইটি। এইটা ছিল আক্ষরিক অর্থে একটা গুদাম ঘর। সারা ভারতের যেখানে যেরকম যা পুঁথি টুথি পাওয়া যেত, বই টই পুরনো পাওয়া যেত, সব এনে ওখানে ফেলা হতো এবং তারপরে ওখানে অ্যানালাইসিস করা হতো, পড়াশোনা করা হতো ওখানে। রিসার্চ সেন্টার, বোঝা গেছে? আচ্ছা 1784। আচ্ছা তাহলে এবার যদি প্রশ্ন করে যে এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করে কি হবে? কার উদ্যোগে প্রতিষ্ঠা করেন? কত সালে? পিটের ভারত শাসন আইন কত সালে আসে? 1784। এইবার 5 নাম্বার 1781-তে, হ্যাঁ, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কলকাতা কে প্রতিষ্ঠা করেন? হেস্টিংস প্রতিষ্ঠা করেন কলকাতা মাদ্রাসা। বলেছিলাম যে দস্তক ব্যান করে দেওয়া হয়েছিল পরবর্তীকালে গিয়ে, এই যে ব্যান দস্তক 6, দস্তক বাতিল। কাজের লোক ছিল, ভালো ভালো কিছু করে গেছে। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা হেস্টিংস হলো। আচ্ছা এরপরে কে আসবে? কর্নওয়ালিস। মুসলাম, হ্যাঁ, এই কর্নওয়ালিস এমন একটা লোক যিনি কিনা ভারতের মানে আধুনিক ভারতের শাসন কাঠামো যেটা আছে সেটা সার্বিক সংস্কার করেছিল। ওনাকে বলা হয় ভারতীয় সিভিল সার্ভিসের জনক। এই ইউপিএসসি আইএস যে পরীক্ষা ওই গুরুদেবই শুরু করেছিল, যাতে হাজার হাজার ছেলে মেয়ে স্বপ্ন দেখতে পারে। আচ্ছা 10 সালা বন্দোবস্ত চালু করেছে উনি। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছে উনি। আচ্ছা সময়কাল দরকার নেই। ও ওনার সময়কালটা
আচ্ছা 86 থেকে 93, 86 থেকে 93। আচ্ছা, কোড কর্নওয়ালিস কোড কর্নওয়ালিস নামের একটা ন্যায় সংহিতা প্রবর্তন করলো, যেখানে বিভিন্ন আইন টাইন লেখা আছে। কি বললাম, বোঝা গেল? যে আইন মেনে সবাইকে চলতে হবে, প্রাচীনতম সংবিধানের অন্যতম রূপ। কি বললাম, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এই যে বললাম যে সিভিল সার্ভিসের জনক। পুলিশি ব্যবস্থা চালু করে ভারতে, পুলিশ ব্যবস্থা যে আছে না, পুলিশ ব্যবস্থা চালু করেন। আচ্ছা, এটার পাশে লেখে না চিরস্থায়ী বন্দোবস্তের পাশে লেখে না সূর্যাস্ত আইন, সূর্যাস্ত আইন। এবার যদি প্রশ্ন করে যে কোড কর্নওয়ালিস কে প্রবর্তন করেন, কে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন, সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন, কর্নওয়ালিস। একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন, পাঁচশালা হেস্টিংস। বেশ, আচ্ছা, হলো হলো হলো, লেখো। পুলিশ ব্যবস্থা চালু করেন, পুলিশি ব্যবস্থা চালু করেন। আর কিছু আছে নাকি দেখি। হয়েছে, থাক এমনি, এমনি থাক। এরপরে আরও দুটো আইন আছে, একটা 1813, একটা 1833-এর আইন আছে। সেগুলো আমি অনলাইনে ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এরপরের দিনও পড়া কবে সেটা পরে আলোচনা করছি। যাই হোক, ভিডিওটা শেষ করে নিই। এর পরের ভিডিওতে আমরা বাকি গভর্নরদের এবং ভাইসরয়দের সম্পর্কে আলোচনা করব, সেটা খুব শীঘ্রই ভিডিও আসবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কেউ দেখবে না জানি, যাই হোক হলো।